হ্যালো, দিস ইজ স্নেহা দে। আজকে আমি পেপার 2 ম্যানেজারিয়াল ইকোনমিক্সের লাস্ট চ্যাপ্টার ইনফ্লেশন করাবো। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, করে তোমাদের খুব ভালো লাগবে। আর খুব ছোট, চ্যাপ্টারটা খুব ছোট, সো এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। আর এখান থেকে কোয়েশ্চেনও আসবে, তো করে নাও। কয়েকটা পেজ করলেই তোমরা নিজেদের 12 মার্কস, ঠিক আছে, সিকিউর করতে পারবে। চলো স্টার্ট করি। ইনফ্লেশনের ইন্ট্রোডাকশন একটু জেনে নিই। ইনফ্লেশন মানে কি বলতো? ইনফ্লেশন মানে প্রাইস লেভেল আস্তে আস্তে বাড়তে থাকা, কোনো জিনিসের দাম, ওভারঅল মার্কেটে প্রত্যেকটা জিনিসের দাম আস্তে আস্তে বাড়তে থাকা। হাই প্রাইস নয়, বেশি দাম নয়, আর আস্তে আস্তে বাড়তে থাকা, এটাই হচ্ছে কোনো জিনিসের দাম আস্তে আস্তে বেড়েই চলেছে, এই ব্যাপারটাকেই বলা হয় ইনফ্লেশন। বোঝা গেল? আচ্ছা, ইনফ্লেশন একটা খুব ইম্পর্টেন্ট টপিক ম্যানেজারিয়াল ইকোনমিক্সে। এটা বিজনেস পারফরমেন্স কে এফেক্ট করে খুব, তাই জন্য আমাদের ইনফ্লেশন চ্যাপ্টারটা এখন পড়তে হবে, যাতে ডিসিশন মেকিং এ হেল্প হয়। ওকে, ইটস নট আ নিউ প্রবলেম, এটা অনেককাল আগে থেকেই আছে। ইনফ্লেশন মানে কি? মানে কোনো জিনিসের দাম আস্তে আস্তে বাড়তে থাকা, দাম বাড়তে থাকা, মনে থাকবে। নেক্সট ডেফিনেশন দেখে নিই। ইনফ্লেশনের ডেফিনেশন কি? দেখো, অনেক ইকোনমিক্স ইনফ্লেশনের ডেফিনেশন অনেক রকমই বলেছে, তবে তার মধ্যে প্রফেসর গার্ডনার একলের ডেফিনেশনটাই আমরা এখানে পড়বো, ঠিক আছে? এই দেখো, প্রফেসর গার্ডনার একলে তিনি কি বলেছেন? তিনি বলেছেন ইনফ্লেশন ইজ আ পারসিস্টেন্ট and appreciable rise in the general or average level of prices. Persistent মানে কি? পারসিস্টেন্ট মানে হলো ক্রমাগত বাড়তে থাকা, একবারে বেড়ে যাওয়া না। মানে হঠাৎ করে দাম বেশি হয়ে গেল, এই যে বেশি হয়ে গেল, ওই বেশি দামটা ইনফ্লেশন নয়। দাম যে বাড়ছে বাড়ছে বাড়ছে, এই বাড়ার যে প্রসেসটা, এই প্রসেসটাকে ইনফ্লেশন বলা হয়। অ্যান্ড অ্যাপ্রিসিয়েবল মানে যেটা সবাই নোটিস করছে, যেটা সত্যি বাড়ছে, আর শুধু একটা প্রোডাক্টের দাম না, পুরো মার্কেটে বিভিন্ন প্রোডাক্টের দাম বাড়ছে, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েবল। ঠিক আছে? অ্যাপ্রিসিয়েবল অ্যান্ড পারসিস্টেন্ট রাইজ, দাম বাড়ার যে প্রসেসটা, লেভেল অফ প্রাইস, ঠিক আছে, অ্যাভারেজ লেভেল অফ প্রাইস, এই যে প্রসেসটা, এটাকেই বলা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন মানে হচ্ছে কন্টিনিউয়াস ইনক্রিজ ইন প্রাইস, ঠিক আছে, ওভার আ লং পিরিয়ড অফ টাইম, অনেক দিন ধরে দাম বাড়তেই চলেছে বাড়তেই চলেছে, জিনিসের দাম বাড়তেই চলেছে। হুট করে একটা জিনিসের দাম বেড়ে গেল দিয়ে আবার কমে গেল, ওটা কিন্তু ইনফ্লেশন না। আস্তে আস্তে অনেক দিন ধরে দাম বেড়েই চলেছে, এটা হচ্ছে ইনফ্লেশন। বোঝা গেল? চলো, ইনফ্লেশন আরো বিস্তারে জানবো এবারে, ঠিক আছে? চলো নেক্সট। ইনফ্লেশনের দুটো ধরনের হয়, ঠিক আছে, দুটো টাইপ হয়। ফার্স্ট টাইপ হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। এই দেখো, ডিমান্ড পুল ইনফ্লেশন বা ডিপিআই এক ধরনের। আর আরেকটা ধরন হচ্ছে দ্য কস্ট পুশ ইনফ্লেশন, সিপিআই। ডিপিআই আর সিপিআই, তাহলে ডিফারেন্ট টাইপস অফ ইনফ্লেশন। ইনফ্লেশনের কটা টাইপ? দুটো টাইপ। ফার্স্ট হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন বা ডিপিআই, সেকেন্ড হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন বা সিপিআই। ডিমান্ড পুল ইনফ্লেশনে ডান দিকে শিফট করে যায়, এগ্রিগেট ডিমান্ড কার্ভ ডান দিকে শিফট করে যায়, মানে আগে ডান হাত উঠাবে তারপরে বাঁ হাত, মানে কস্ট পুশ ইনফ্লেশনে বাঁ দিকে শিফট করে। তাহলে ডিমান্ড পুল ইনফ্লেশনে ডান দিকে, এটা 1 নম্বর, তাই আগে ডান হাত উঠাবে, তাই ডান দিকে শিফট করছে এগ্রিগেট ডিমান্ড কার্ভ, মানে এটা আমি জাস্ট মনে রাখার জন্য বলছি, এগ্রিগেট ডিমান্ড কার্ভ ডান দিকে শিফট করছে। আর কস্ট পুশ ইনফ্লেশনে এগ্রিগেট ডিমান্ড কার্ভ বাঁ দিকে লেফট সাইডে শিফট করছে, ঠিক আছে, এগ্রিগেট সাপ্লাই কার্ভ। ওকে, কস্ট পুশে সাপ্লাই কার্ভ আর ডিমান্ড পুলে ডিমান্ড কার্ভ, মনে থাকবে দুটো ধরন, ডিপিআই আর সিপিআই। ওকে, নেক্সট। ডিমান্ড পুল ইনফ্লেশন থিওরিটা কি? দেখো, ডিমান্ড পুল ইনফ্লেশন থিওরি ভালো করে মন দিয়ে শুনবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো দেখো, যখন চাহিদা অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ ডিমান্ড, লোকে অনেক বেশি ডিমান্ড করছে কিন্তু সাপ্লাই সেভাবে দেওয়া যাচ্ছে না, তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। কিন্তু ডিমান্ড পুল ইনফ্লেশন কেন বলা হচ্ছে? কারণ এটা তো ইনফ্লেশন, ওকে, বাট ডিমান্ড পুল ইনফ্লেশন কেন? আচ্ছা,
তো দেখা যাচ্ছে ফুল এমপ্লয়মেন্ট আছে, ঠিক আছে, ফুল এমপ্লয়মেন্ট লেভেল মানে কি, মানে সবার কাছে কাজ আছে, সবাই কাজ করছে, ফ্যাক্টরি চলছে, মেশিন চলছে, কেউ বেকার বসে নেই। তা সত্ত্বেও প্রোডাকশন বেশি হচ্ছে না, কিন্তু ডিমান্ড বেশি হচ্ছে। লোকেরা অনেক বেশি করে চাইছে জিনিসটা, কিন্তু প্রোডাকশন বেশি হচ্ছে না বলে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, সাপ্লাই করা সম্ভব হচ্ছে না, জিনিসপত্রের ঘাটতি দেখা যাচ্ছে, দ্রব্যের ঘাটতি দেখা যাচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ডিমান্ড পুল ইনফ্লেশন হয়। অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইকোনমিক্স, ক্লাসিক্যাল ইকোনমিস্ট কি মনে করেন যে মানি সাপ্লাই বেশি হলেই এগ্রিগেট ডিমান্ড বেশি হয়। কেন তিনি এটা কেন মনে করছেন, কারণ দেখা যায় মানুষের হাতে যখন বেশি টাকা আসে তখন সে বেশি করে জিনিসপত্র কিনতে চায়, সেক্ষেত্রে সে যখন বেশি জিনিসপত্র কিনতে হবে তখন সে জিনিসপত্রের ডিমান্ড করছে। এবার সবার কাছেই টাকা আছে, সবাই কাজ করছে, ভালো ভালো কাজ করছে, সব কেউ বেকার বসে নেই, সবাই এমপ্লয়মেন্ট, ওকে, এমপ্লয়মেন্ট ফুল এমপ্লয়মেন্ট লেভেল। তো সবার কাছে টাকা আছে, সবাই জিনিসপত্র কিনতে যাচ্ছে, সেক্ষেত্রে জিনিসপত্রের ঘাটতি দেখা দিচ্ছে। কিন্তু কেন দেখা দিচ্ছে, কারণ প্রোডাকশন কম, তাই ডিমান্ড কম, ডিমান্ড বেশি হলেও সাপ্লাই দেওয়া যা সম্ভব হচ্ছে না, তাই ইনফ্লেশন দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে এটাকে ডিমান্ডফুল ইনফ্লেশন বলা হচ্ছে, এটা ক্লাসিক্যাল ইকোনমিস্টের মতে, ওকে। আর কিনেসিয়ানস কি মনে করেন, কিনেসিয়ানস বিলিভ করেন যে ডিমান্ড শুধু টাকার সাপ্লাই, মানি সাপ্লাই হলেই ডিমান্ডস হয় না, মানুষের কাছে টাকা থাকলো বেশি বেশি করে, টাকা আছে বলেই যে সে বেশি ডিমান্ড করবে এমনটা নয়। হয়তো হায়ার কনজাম্পশন মানে মানুষ বেশি করে জিনিসটাকে চাইছে, কনজিউমাররা চাইছে, তাই জন্য ডিমান্ড দেখা দিতে পারে বেশি, কিংবা ইনভেস্টমেন্টের জন্য ডিমান্ড দেখা দিতে পারে, কিংবা গভর্নমেন্ট স্পেন্ডিং অর এক্সপোর্টের জন্যও ডিমান্ড দেখা দিতে পারে। এইসব ক্ষেত্রে যখন ডিমান্ড বেড়ে যায় তখন সাপ্লাই কম হয়, তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। অবশ্যই মেনশন করবে, পরীক্ষায় যখন লিখবে মেনশন করবে যে ফুল এমপ্লয়মেন্ট, এই ফুল এমপ্লয়মেন্ট কথাটা মেনশন করবে, যে যখন সবার কাছে কাজ আছে, সবার কাছে কাজ থাকা সত্ত্বেও মেশিন চলছে, ফ্যাক্টরি চলছে, তা সত্ত্বেও প্রোডাকশন বেশি হচ্ছে না, ফলে ডিমান্ড বেশি হচ্ছে, মানুষ জিনিসগুলো বেশি করে চাইছে, কিন্তু যোগান পাচ্ছে না, সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না, সাপ্লাই কম হচ্ছে, এগ্রিগেট ডিমান্ড বেশি হচ্ছে, আর ফলে কি হচ্ছে, ফলে ইনফ্লেশন দেখা দিচ্ছে। এই অবস্থাটাকে বলা হচ্ছে ডিমান্ড ফুল ইনফ্লেশন থিওরি। এটা 2 নম্বরের আসবে বা বেশি নম্বরেরও আসতে পারে, এটা ভালো করে, কিন্তু এক্সামে আসার চান্স অনেক আসে, তো ভালো করে এটা মন দিয়ে শুনে নাও, কনসেপ্ট বুঝে নাও, ডায়াগ্রামটাও একবার বই থেকে দেখে যেও। ওকে, চলো নেক্সট। এবারে কস্ট পুশ ইনফ্লেশন। দেখো কস্ট পুশ ইনফ্লেশনটা কি, আগে আমরা পড়লাম ডিমান্ড পুল ইনফ্লেশন, যেখানে কিনা ডিমান্ড বাড়ছে বলে সাপ্লাই কম হচ্ছে বলে ইনফ্লেশন দেখা দিচ্ছে। কিন্তু কস্ট পুশ ইনফ্লেশনে কি হয়, কস্ট পুশ ইনফ্লেশনে ডিমান্ড বাড়ছে বলে নয়, ওখানে প্রোডাকশন স্থির থাকে। ডিমান্ড পুল ইনফ্লেশন এ প্রোডাকশন বেশি করা যায় না, সম্ভব হয় না, কেননা ফুল এমপ্লয়মেন্ট থাকে, তাহলে সবাই কাজ করছে, সব ফ্যাক্টরি কাজ চলছে, মেশিন চলছে, এর বেশি প্রোডাকশন করা তো সম্ভবই নয়, তাই প্রোডাকশন স্থির থাকে কিন্তু ডিমান্ড বেশি হয়। আর মানুষের যেহেতু হাতে টাকা বেশি আসে তাই ডিমান্ড বেশি হয়, তাই সেক্ষেত্রে যোগান দেওয়া কম হয়ে পড়ে, সাপ্লাই কম হয়, তাই ওটা ডিমান্ড পুল ইনফ্লেশন। আর এখানে কস্ট পুল, এবারে ভালো করে শুনো, কস্ট পুশ ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশনে প্রোডাকশন বেশি হয়ে যাচ্ছে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে বলে সাপ্লাই কম হচ্ছে। কেন, কখনো কখনো দেখা যায় সরকার ট্যাক্স বাড়িয়ে দিল, তখন বাধ্য হয়ে যারা বিজনেস করে তাদের তো প্রফিট বেশি রাখতেই হবে, তখন তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। আবার কখনো কখনো ওয়েজেস বেড়ে যায় বলে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। কখনো কখনো র মেটেরিয়ালস এর দাম বেশি হয় বলে এখানে কস্ট অফ প্রোডাকশনই বেশি হচ্ছে, তাহলে আমার জিনিসটা বানাতেই বেশি খরচ হচ্ছে, তাহলে আমি তার থেকে একটু বেশি প্রফিট রেখে তারপরে তো বিক্রি করব, সেক্ষেত্রে আমায় একটু বেশি প্রফিট রাখতেই হচ্ছে, আর দাম বাড়াতেই হচ্ছে, সেক্ষেত্রে দাম বাড়ছে, প্রাইস ইনক্রিজ হচ্ছে। তাহলে এই সমস্ত কারণে আমার প্রাইস ইনক্রিজ হয় জিনিসপত্র বিক্রি করার ক্ষেত্রে, ঠিক আছে, ওয়েজেস বাড়লে, র মেটেরিয়ালস এর প্রাইস বাড়লে, ফুয়েল প্রাইস বাড়লে, বা ট্রান্সপোর্টেশন খরচ বাড়লে, এই সমস্ত কারণে আমার জিনিসের দাম আমাকে বাড়াতেই হয়, যেহেতু আমি প্রফিট রাখবো তো, নাকি এমনি এমনি তো বিক্রি করবো না, তাহলে প্রফিট রাখতে গিয়ে প্রাইস বাড়াতে হয়। আর সেক্ষেত্রে প্রাইস যখন বাড়ে, প্রোডাকশন বেড়ে যায় বলে প্রাইস বাড়ে, আর সেক্ষেত্রে সাপ্লাই কম হয়।
ঠিক আছে? প্রোডাকশন বেড়ে যায়, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায়, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায় বলে এবার একটা জিনিস বানাতে আমার অনেক বেশি খরচ হচ্ছে, এবার মানুষ কিনবে কি কিনবে না একটা সংশয় থাকছে, সেক্ষেত্রে আমি কম জিনিস বানাবো, আমি বেশি জিনিস বানিয়ে বেকার নষ্ট হবে কেন, তাই কম জিনিস বানাবো, সেক্ষেত্রে কম জিনিস বানিয়ে বেশি দামে বিক্রি করবো, আর তখন সাপ্লাই কম হবে, আর ফলে কস্ট পুশ ইনফ্লেশন দেখা যাবে। এটাই হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন থিওরি। বোঝা গেল? তো খুবই ইজি, ওটার জাস্ট অপোজিট। এখানে কস্ট অফ প্রোডাকশন বাড়ছে বলে সাপ্লাই কম হচ্ছে, এগ্রিগেট সাপ্লাই কম হচ্ছে, এটাই কস্ট পুশ ইনফ্লেশন। আর ওখানে ডিমান্ড বেশি হচ্ছে বলে সাপ্লাই কম হচ্ছে, ওটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। বোঝা গেল? চলো নেক্সট। ইনফ্লেশনারি গ্যাপ। এবার যেহেতু এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাই জন্য এটা একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো চলো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। ধরো শহরে 100 জন চাকরিজীবী আছেন, 100 জন ধরে নাও, ঠিক আছে? আর ফ্ল্যাট আছে, কটা? 50টা। ওই 100 জন চাকরিজীবী 50টা ফ্ল্যাট কিনতে পারবে কি? সবাই ফ্ল্যাট কিনতে চায়, সবাই কি ফ্ল্যাট কিনতে পারবে? সবারই সেম টাকা আছে, ঠিক আছে? তাহলে সবাই কি ফ্ল্যাট, ওই 50টা ফ্ল্যাট কি নিয়ে মারামারি করবে? না, ফ্ল্যাটের মালিক কি করবে? ফ্ল্যাটের দাম বাড়িয়ে দেবে, যে বেশি দাম দিতে পারবে তাকেই ফ্ল্যাটটা দিয়ে দেবে। সুতরাং যখন দেখা যায় যে ডিমান্ড অনেক বেশি, মানে এমপ্লয়ি বা সরি এখানে চাকরিজীবী, এবারে 100 জন চাকরিজীবী, ডিমান্ড অনেক বেশি, ডিমান্ড কত? 100, আর সাপ্লাই কত? 50, 50টা ফ্ল্যাট, তাই 50 সাপ্লাই। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে যখন ডিমান্ড অনেক বেশি হয় আর সাপ্লাই অনেক কম হচ্ছে, এই যে গ্যাপটা, এই 100 মাইনাস 50 ইকুয়াল টু 50, এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ। বোঝা গেল? এবারে এর একটা ফর্মুলা আছে। এগ্রিগেট ডিমান্ড যখন গ্রেটার হয় সেটা তো বুঝলাম। এবারে ফুল এমপ্লয়মেন্ট অবস্থায় এখানে এটা মেনশন করতে হবে যে সবার কাছে কাজ আছে, কেউ কিন্তু নাল্লা বসে নেই, মানে সবার কাছে কাজ আছে, কেউ বেকার নেই, ঠিক আছে? আর সেক্ষেত্রে এই যে অপশন গুলো, কনজাম্পশন, ইনভেস্টমেন্ট আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এই তিনটেই যখন কনসিস্টেন্ট আছে, ঠিক আছে, তিনটেই যখন বেশি আছে আর ফুল এমপ্লয়মেন্ট আছে, তা সত্ত্বেও ডিমান্ড ফুলফিল করা যাবে না। ওই রাতারাতি কি আরো 50টা ফ্ল্যাট বানানো যাবে? যাবে না। সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে প্রোডাক্টের দাম বাড়িয়ে দেওয়া হয়। তাই এগ্রিগেট ডিমান্ড তখন কি হয়? আহ ওই 100 জনকে ওই বেশি দামে কিনতে হয়। এই যে গ্যাপটা, এটাকে ইনফ্লেশনারি গ্যাপ বলে। এই হচ্ছে মেন ফান্ডাটা। এবার এটাকে আমি একটু থিওরির আকারে লিখে দিয়েছি, যে 4 নম্বর বা 5 নম্বরের কোয়েশ্চেন এলে বা 6 নম্বরের কোয়েশ্চেন এলে তোমরা লিখে নিতে পারো। ওকে, সো এখান থেকে নোট করে নাও। নেক্সট, এফেক্টস অন ইনফ্লেশন। যখন ইনফ্লেশন হয় তখন কন্টিনিউয়াস প্রাইস বাড়তে থাকে জিনিসপত্রের, সেটা দেশের জন্য হার্মফুল হয়, দেশের ইকোনমির জন্য হার্মফুল হয়, সেটা গরিব মানুষকে আরো গরিব করে তোলে আর বড়লোক মানুষকে আরো বড়লোক করে তোলে। জিনিসপত্রের দাম বাড়ে ঠিকই, কিন্তু মানুষের ইনকাম বাড়ে না, ফলে কি হয়? ফলে আমাদের ইকোনমিতে গ্রোথটা স্লো হয়ে যায়, লং টার্মে গ্রোথ স্লো হয়ে যায়। এই যে ইনফ্লেশন, এই ইনফ্লেশনের এফেক্টকে 4 ভাগে ভাগ করা যায়। ফার্স্টলি হচ্ছে রিয়েল ইনকামের উপর এর কি এফেক্ট পড়ে, সেকেন্ড হচ্ছে ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম এন্ড ওয়েলথ, এর উপর কি এফেক্ট পড়ে, তারপরে হচ্ছে আউটপুট অ্যান্ড ইকোনমিক গ্রোথ। সো আমি এখানে ব্রিফলি বললাম রিয়েল ইনকাম, তারপরে এই যে ভাগগুলো, এবার আমি নেক্সট ভালো করে ডেসক্রাইব করব। চলো ভালো করে বুঝি। এইভাবে, যাই হোক, এইভাবে ইনফ্লেশন কাজ করে। ইনফ্লেশনের ফলে স্ট্যান্ডার্ড অফ লিভিং কম হয়ে যায়, লো হয়ে যায়, আর ইকোনমিক প্রবলেম ক্রিয়েট করে এই ইনফ্লেশন। চলো নেক্সট, এফেক্টস অফ ইনফ্লেশন অন রিয়েল ইনকাম। এটা ভালো করে বুঝবে। রিয়েল ইনকামের ওপর ইনফ্লেশনের কি এফেক্ট পড়ছে। তো রিয়েল ইনকাম মানে কি?
ইনকামকে দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে? এক হচ্ছে এই মানি ইনকাম, আর দুই হচ্ছে রিয়েল ইনকাম। এবারে মানি ইনকাম আর রিয়েল ইনকামের মধ্যে পার্থক্যটা কি? মানি ইনকাম হচ্ছে সেটা যেটা তুমি পাচ্ছ, যে টাকার হিসেবে পাচ্ছ, যেমন স্যালারি, ওয়েজেস, ইন্টারেস্ট, যেটা টাকার হিসেবে পাচ্ছ, সেটা হচ্ছে মানি ইনকাম। আর রিয়েল ইনকাম হচ্ছে সেটা যেটা ওই টাকা দিয়ে যা কিনতে পারছো, কতটা জিনিস কিনতে পারছো, ওটা হচ্ছে তোমার রিয়েল ইনকাম। মানে রিয়েল ইনকাম অ্যাকচুয়ালি কি পারচেসিং পাওয়ার। রিয়েল ইনকাম মানে কি কতটা তুমি পারচেস করতে পারবে, সেই ক্ষমতাটা, পারচেসিং পাওয়ার অফ a person in term of real income। মানি ইনকাম দিয়ে কতটা জিনিস তুমি কিনতে পারবে সেটাই হচ্ছে তোমার রিয়েল ইনকাম। বোঝা গেল? কতটা জিনিস বা কতটা সার্ভিস তুমি কিনতে পারবে সেটা হচ্ছে তোমার রিয়েল ইনকাম। এবারে রিয়েল ইনকামের উপর ইনফ্লেশনের এফেক্ট কিভাবে পড়ে, লেখা পরে পড়বে, ঠিক আছে? লেখা লাস্টে লিখে নেবে, আগে ভালো করে বুঝে নেবে। দেখো, এক্সাম্পল, একটা পার্সন, আচ্ছা তুমি তোমার স্যালারি বাড়লো 5%, যেখানে ইনফ্লেশন বাড়লো 6%, সেক্ষেত্রে কি আদৌ কি তোমার রিয়েল ইনকামে কোনো বাড়বে? বাড়লো আদৌ? না, কারণ তোমার স্যালারি বেড়েছে মাত্র 5% আর সেখানে ইনফ্লেশন 6% বেড়েছে, তাহলে আদতে কিন্তু তুমি ঘাটতিতেই আছো, ঠিক আছে? ডেফিসিট চলছে, তোমার তোমার খারাপ অবস্থায় চলছে হিসেব মতো। তো আদতে তোমার ইনকাম বাড়েইনি, রিয়েল ইনকাম বাড়েনি। এবারে তোমার স্যালারি বাড়লো 12%, কিন্তু ইনফ্লেশন বেড়েছে মাত্র 6%। বাজারে ইনফ্লেশন কতটা বেড়েছে, বা দেশের ইকোনমিতে ইনফ্লেশন কতটা বেড়েছে? 6%, 6%। আর তোমার স্যালারি বেড়েছে 12%। তাহলে ইন দিস কেস তোমার অ্যাকচুয়ালি রিয়েল ইনকাম বেড়েছে। বুঝেছো? এই হচ্ছে ডিফারেন্স। দুটো এক্সাম্পল ভালো করে শুনলে তো? না হলে কিন্তু বুঝবে না। প্রথমটায় তোমার 5% স্যালারি বেড়েছে, অথচ ইনফ্লেশন বেড়েছে 6%, তাহলে হিসাব মতো তোমার কোনোই লাভ হবে না। আর দ্বিতীয় কেসে তোমার 12% স্যালারি বেড়েছে, কিন্তু ইনফ্লেশন বেড়েছে মাত্র 6%, সেই ক্ষেত্রে তোমার রিয়েল ইনকাম অ্যাকচুয়ালিতে বেড়েছে। বোঝা গেল? ডিফারেন্সটা বোঝা গেল? তাহলে রিমাইন্ড করে আবার শুনবে। তো এটাই হচ্ছে ইনফ্লেশনের এফেক্ট রিয়েল ইনকামের ওপর, ঠিক আছে? অ্যাজ আ রেজাল্ট, effects of inflation on distribution of income and wealth। এবারে এখানে বলা হয়েছে ইনফ্লেশন কিভাবে ইনকাম এন্ড ওয়েলথের ডিস্ট্রিবিউশনের হিসাবে কাজ করে, মানে ডিস্ট্রিবিউট কিভাবে করে দেয় ইনকাম এন্ড ওয়েলথ। বুঝলে না নিশ্চয়ই, এক্সাম্পল ভালো করে বুঝবে। যেমন ইনকাম এন্ড ওয়েলথ ডিস্ট্রিবিউট করে মানে হচ্ছে গরিবদের আরো গরিব করে দেয়, বড় লোকদের আরো বড় লোক করে দেয়, এক কথায় এটাই। এবারে এটাকে এক্সপ্লেন করছি, বড় লোকরা কিভাবে আরো বেশি বড় লোক হয়ে যায় আর গরিবরা কিভাবে আরো বেশি গরিব হয়ে যায়। দেখো, ন্যাচারালি কি হয়, স্যালারিড পার্সন, যারা আর কি স্যালারি পায়, ফিক্সড ইনকাম যাদের, ঠিক আছে, যাদের ফিক্সড ইনকাম, স্যালারি পার্সন, ওয়েজেস পায় যারা, এটসেট্রা এটসেট্রা, যাদের ফিক্সড ইনকাম, তাদের যেহেতু ইনকাম ফিক্স, সেহেতু ইনফ্লেশন হওয়ার ফলে জিনিসপত্রের দাম তো বেড়ে যায়, কিন্তু তাদের ইনকাম খুব একটা বেশি বাড়ে না, আর বাড়লেও ইনফ্লেশন যে হারে বাড়ে সেই হারে তাদের ইনকাম বাড়ে না। সেই ক্ষেত্রে তাদের ক্ষতি হয়, তারা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কি হয়, এছাড়া ক্রেডিটার্সরা, যারা কিনা লোককে টাকা ধার দেয়, ঠিক আছে, তারা টাকা ধার দিয়েছে, এবারে টাকা ফেরত পাবে, কিন্তু তার রিয়েল ভ্যালু কমে যায়। সেক্ষেত্রে মানে টাকাটার রিয়েল ভ্যালু কমে যায় ইনফ্লেশনের ফলে, সেক্ষেত্রে তারাও ক্ষতিগ্রস্ত হয়। যদিও বা ইন্টারেস্ট পায়, তবুও ইন্টারেস্ট সেই হিসাবে পারে না যেই হিসাবে ইনফ্লেশন বাড়ছে, যেই হারে, সেই হারে ইন্টারেস্ট পায় না তারা। তো সেই ক্ষেত্রে রিয়েল ভ্যালু যেহেতু কম হয়ে যায়, তারা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে গরিব লোক আরো গরিব হয়ে যাচ্ছে। আচ্ছা, আর রিচ পিপল আরো রিচ হয়ে যাচ্ছে কি করে? যাদের ব্যবসা,
এবারে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বলে তারা ব্যবসাতে বেশি প্রফিট কামাচ্ছে, তারাই তো ব্যবসা করছে, জিনিসপত্র বিক্রি করছে, তো জিনিসপত্রের যেহেতু দাম বেড়ে যাচ্ছে তারা বেশি করে প্রফিট আর্ন করছে। প্রোডাকশন কস্টও বাড়ছে, কিন্তু প্রোডাকশন কস্ট সেই হারে বাড়ে না, সুতরাং সেখান থেকে তারা বেশি প্রফিট আর্ন করছে। ডেটার্স, যারা টাকা ফেরত দেবে, তাদেরকে কম টাকা, মানে যত নিয়েছে ততই দেবে, কিন্তু ওই টাকাটার ভ্যালুটা কম, রিয়েল ভ্যালু কম, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও সুবিধা, ডেটার্সদের ক্ষেত্রেও সুবিধা। তো মানে তারাও ক্ষতিগ্রস্ত হয় না, তারাও, তাদের উল্টে ভালো। তো ইনফ্লেশনের ফলে কি হয় তাহলে? কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আবার কিছু মানুষ বেনিফিট পায়। যারা ট্রেডার্স, বিজনেসম্যান, এরা বেনিফিট পায়, হায়ার প্রফিট কামায়। ঠিক আছে, এটাই হচ্ছে ইনফ্লেশনের এফেক্ট ইনকাম আর ওয়েলথের উপর। ব্যাস এটুকুই ছিল। তো তাহলে এক কথায় বলা যায় যে ইনকাম, ইনফ্লেশন সবাইকে সেম ভাবে এফেক্ট করে না, কাউকে খারাপ ভাবে এফেক্ট করে, আবার কাউকে ভালোভাবে এফেক্ট করে। ওকে, চলো নেক্সট পেজ। এফেক্টস অন ইনফ্লেশন অন আউটপুট। এবারে এটা ভালো করে বোঝো। আউটপুট মানে ন্যাশনাল আউটপুট, যে কত কি প্রোডাকশন হচ্ছে, কতটা প্রোডাক্ট বাইরে বেরোচ্ছে, ঠিক আছে, প্রোডাক্ট তৈরি হয়ে বাইরে বেরোচ্ছে, ওই আউটপুটটা। এবার ওই আউটপুটের উপর ইনফ্লেশনের কি এফেক্ট করে? তো আউটপুট, ন্যাশনাল আউটপুটের ওপর ইনফ্লেশনের খারাপ আর ভালো দুটো ইফেক্টই পড়তে পারে। ইকোনমিস্টদের মতে এই নিয়ে মতভেদ আছে, ঠিক আছে, কেউ কেউ মনে করে ভালো, কেউ কেউ মনে করে খারাপ, তবে এটা ডিপেন্ড করে টাইপস এর উপর, যে কোন টাইপের ইনফ্লেশন ঘটছে। যদি ডিমান্ড পুল ইনফ্লেশন হয়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ডিমান্ড বেশি হচ্ছে, তো ফ্যাক্টরি কি করে, ফ্যাক্টরি প্রোডাকশন কিছু সময়ের জন্য বাড়িয়ে দেয়, যেহেতু ডিমান্ড বাড়ছে তাই প্রোডাকশন কিছু সময়ের জন্য বাড়িয়ে দেয়, ডিমান্ড পুলের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। আর যেহেতু তোমার প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে, ওরা প্রফিট কামিয়ে নেয়, তো ওদের ক্ষেত্রে ইনফ্লেশন অতটা বেশি খারাপ অবস্থা ক্রিয়েট করে না। আচ্ছা, কিন্তু কস্ট পুশ ইনফ্লেশনের ক্ষেত্রে কি হচ্ছে, কস্ট পুশ ইনফ্লেশনের ক্ষেত্রে কস্ট বেড়ে যাচ্ছে, মানে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। এবার ফ্যাক্টরিতে কোনো জিনিস বানানোর প্রোডাকশন কস্ট যখন বেড়ে যাচ্ছে, তখন তাদেরকে দামও বেশি রাখতে হচ্ছে, তারা তখন কি করে, প্রোডাকশন কমিয়ে দেয়, কারণ তারা হয়তো কিছু কিছু ফার্ম বা ফ্যাক্টরি পেরে ওঠে না, তো তারা প্রোডাকশন কমিয়ে দেয় আর জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে তাদের প্রোডাক্টের ডিমান্ড একটু কম হয়, লোকে একটু কম কেনে, সেই ক্ষেত্রে ইনফ্লেশন খারাপ এফেক্ট ফেলে। তো ইনফ্লেশনের এফেক্ট আউটপুটের ওপর, ন্যাশনাল আউটপুটের ওপর খারাপও পড়তে পারে, ভালোও পড়তে পারে, এটা ডিপেন্ড করে কোন টাইপের ইনফ্লেশন ঘটছে তার উপর। effects of inflation on long term economic growth। এবারে ইনফ্লেশন লং টার্ম ইকোনমিক গ্রোথে কিভাবে সাহায্য করে? কিছু ইকোনমিক্সরা মনে করেন যে ইনফ্লেশন লং টার্ম ইকোনমিক গ্রোথে সাহায্য করতে পারে। কিভাবে? দেখো, মাইল্ড ইনফ্লেশন, আরেকটা কথা এখানে মেনশন করতে হবে, যে মাইল্ড ইনফ্লেশন মানে কম মাত্রায় ইনফ্লেশন লং টার্ম ইকোনমিক গ্রোথে সাহায্য করে, স্লোলি স্লোলি সাহায্য করে, কারণ প্রাইস তখন কি হয়, বাড়ে, কিন্তু ওয়েজেস তখন সেইভাবে বাড়ে না, ওই স্পিডে বাড়ে না, ফলে বিজনেসম্যানরা প্রচুর প্রফিট কামায়, প্রচুর প্রফিট কামায় যেহেতু বিজনেসম্যানরা, তখন তারা ন্যাশনাল ইনকাম বাড়ে। বিজনেসম্যানরা আমাদের দেশের বিজনেসম্যানই তো না, তো আমাদের দেশের বিজনেসম্যান যখন প্রচুর প্রফিট কামাচ্ছে, তখন তাদের ন্যাশনাল ইনকাম বাড়ছে, আমাদের গভর্নমেন্টকে বেশি করে ট্যাক্স দিচ্ছে। ওকে, তো আবার যখন তাদের অনেক বেশি ইনকাম হচ্ছে, তারা সেভিংস করছে, ওই সেভিংসটা তারা ইনভেস্ট করছে, তখন যখন তারা ইনভেস্ট করছে, তারপরে ওই ইনভেস্টমেন্টটা কি হচ্ছে, অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল গুডস, তারা ক্যাপিটাল গুডস কিনতে পারছে, বিজনেসম্যান তো নিজের ফ্যাক্টরিকে কিভাবে গ্রোথ করবে সেই চিন্তা করবে, তো সেক্ষেত্রে তারা মেশিন কিনছে, ফ্যাক্টরিজ বানাচ্ছে, আরো আরো ফ্যাক্টরি বানাচ্ছে, সেক্ষেত্রে ফ্যাক্টরি যখন বানাচ্ছে তখন সেই জায়গায় আরো এমপ্লয়মেন্ট লাগবে, তো বেকাররা কাজ পাবে। আবার মেশিন যেহেতু ইনস্টল করছে, এবার মেশিন গুলোর ফলে ক্যাপাসিটি বাড়ছে প্রোডাকশনের, তো প্রোডাক্ট তখন সহজে বানানো যাচ্ছে, এবার প্রোডাকশন যখন বেশি হচ্ছে, তখন কি হচ্ছে, আলটিমেটলি
লং রানে গিয়ে ইকোনমিকটা গ্রোথ হচ্ছে, প্রোডাক্ট বেশি হচ্ছে, প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে, এবার প্রোডাক্ট যখন বেশি হচ্ছে আমাদের ডিমান্ড তখন সাপ্লাই দেওয়া ইজি হচ্ছে, দেন আস্তে আস্তে ইনফ্লেশন কমে যাচ্ছে। তাই জন্য এখানে বলেছে মাইল্ড ইনফ্লেশন, মানে কম মাত্রার ইনফ্লেশন, বা লং মানে হাই ইনফ্লেশন না, এমন ইনফ্লেশন না যেটা কন্ট্রোলই করা যাবে না। আনকন্ট্রোল ইনফ্লেশন ভালো না, বিপজ্জনক, কিন্তু মাইল্ড ইনফ্লেশন অ্যাকচুয়ালি লং রানে ইকোনমিক গ্রোথে হেল্প করছে। এই শর্টকাটটা দিয়ে রেখেছি, এটা মেমোরাইজ করতে হেল্প করবে। ওকে, চলো নেক্সট পেজ। এবার আমি সবসময় বলি যে কোনো জিনিসের ভালো খারাপ দুটোই আছে, তো ইনফ্লেশনের তো ম্যাক্সিমাম আমরা খারাপই দেখছি, ভালোও দেখলাম কিছুটা, আগের পেজে ভালো দেখলাম, এখন আবার খারাপ, ঠিক আছে। কিন্তু কোন ইনফ্লেশনটা? র্যাপিড ইনফ্লেশন, ফাস্ট হাই ইনফ্লেশন, যেটা কন্ট্রোল করা যাচ্ছে না, ওরকম হাই ইনফ্লেশন বা র্যাপিড ইনফ্লেশন অ্যাকচুয়ালি ইকোনমিক গ্রোথের জন্য প্রচন্ড খারাপ। কারণ এটা ক্যাপিটাল অ্যাকুমুলেশন রিডিউস করে দেয়। কিভাবে? কারণ দেখো, যখন জিনিসের ইনফ্লেশন বেড়েই চলেছে, জিনিসের দাম বেড়েই চলেছে, তখন মানুষ মনে করে টাকা পয়সার কোনো ভ্যালু নেই, তখন তারা বেশি জমিয়ে রাখে না। ধর, টাকা পয়সা এমনিতেই দাম বেড়েই চলেছে, তো বেশি করে তারা আর তখন জমিয়ে রাখে না, তখন তারা কনজিউম করে ফেলে, জিনিসপত্র কিনে ফেলে বা খেয়ে নেয়, নিজের ওপর উড়িয়ে দেয় টাকা পয়সা, ঠিক আছে। বেকার রেখে কি হবে, সেই তো ইনফ্লেশন, টাকা পয়সা বেড়েই যাচ্ছে, টাকা পয়সার দাম কমে যাচ্ছে এইসব ভেবে। ফলে কি হয়, কনজাম্পশন বেড়ে যায়, সেভিংস কম হয়ে যায়। সেভিংস যখন কম হয়ে যায়, মানুষ সেভিংস করছে না, করবে কোথা থেকে? মানে মানি ফলস হচ্ছে না, মানির ভ্যালু ফলস হয়ে গেছে, তো টাকা পয়সার ভ্যালুই নেই, টাকা পয়সা পাচ্ছেই না, তো সেভিংস কি করবে? যেটুকু আছে কনজিউম হয়ে যাচ্ছে। এবারে সেভিংস যখন কম হয়ে যাচ্ছে তখন ইনভেস্টমেন্ট কম হয়ে যাচ্ছে, ইনভেস্টমেন্ট যখন কম হয়ে যাচ্ছে তখন আনপ্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, যেমন গোল্ড, জুয়েলারি, রিয়েল এস্টেট, হাউস, এইগুলো মানুষ কিনে রাখছে, কারণ এগুলোর তো আর দাম কমবে না, এগুলো ভবিষ্যতে দাম বাড়বেই যত ইনফ্লেশন হোক। তো সেই ক্ষেত্রে এইগুলো যখন কিনছে তখন প্রোডাক্টিভ কিছু হচ্ছে না, কারণ মেশিন, তারপরে ফ্যাক্টরি এসব বানাচ্ছে না যখন বিজনেসম্যানরা, তখন আর এইগুলো কিনে রাখছে যখন, তখন প্রোডাক্টিভ কিছু হচ্ছে না, থেমে আছে গ্রোথটা, ইকোনমিক গ্রোথটা থেমে আছে, স্লো হয়ে গেছে। সেই ক্ষেত্রে কি হয়, প্রভার্টি ইনক্রিজ হয়। যেসব ডেভেলপিং কান্ট্রি বা যেই কান্ট্রি গুলো আন্ডার ডেভেলপড আছে, মানে আমাদের ইন্ডিয়ার মতো কান্ট্রি যারা এখনো পুরোপুরি ডেভেলপড হয়নি, ডেভেলপিং কান্ট্রি, তো সেই সব ক্ষেত্রে কি হয়, প্রভার্টি ইনক্রিজ হয়, মানে গরিব মানুষ বেড়ে যায়, গরিবতা বেড়ে যায়, গরিব মানুষের মানে পোর মানুষ আরো পোর হয়ে যায়, ঠিক আছে, আরো গরিব হয়ে যায়, আর আলটিমেটলি কি হয়, ইকোনমিক গ্রোথ স্লো হয়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি, ও হ্যাঁ, আরো একটা কথা, যে এটা ব্যালেন্স অফ পেমেন্টসেও আর কি ব্যালেন্সটা রিডিউস করে দেয়, কারণ তখন আমাদের দেশের জিনিসপত্রের দাম এমন বেড়ে যাচ্ছে, ডোমেস্টিক ভ্যালুই এমন বেড়ে যাচ্ছে যে তখন উম, খুব একটা মানুষ কিনছে না, সেক্ষেত্রে এক্সপোর্ট কম হচ্ছে, ইম্পোর্ট বেশি হচ্ছে, বাইরের লোকের, বাইরের দেশের লোকরা আমাদের দেশের জিনিসপত্র কিনছে না, কারণ আমাদের দেশের জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, তাই বাইরের দেশের লোকরা কিনবে কি করে? তারা কিনছে না। আর উল্টে আমরা তাদের জিনিসপত্র কিনছি, কারণ তাদের জিনিসের তো আর দাম বাড়েনি, বাইরের দেশের লোকের জিনিসের তো আর দাম বাড়েনি, ওইটা যখন আমরা কিনছি, এক্সপোর্ট এক্সপোর্ট কম হয়ে যাচ্ছে আর ইম্পোর্ট বেশি হয়ে যাচ্ছে, আমরা বেশি করে কিনছি বাইরে থেকে, তো বাইরের দেশের টাকা আমাদের দেশে বেশি চলে আসছে আর আমাদের দেশের পোক্কারটা, তো সেই ক্ষেত্রে ব্যালেন্স অফ পেমেন্ট বিগড়ে যাচ্ছে, ফলে এটা ইকোনমিক গ্রোথেও হ্যাম্পার করছে। আন্ডারস্ট্যান্ড? ওকে, নেক্সট। ফিলিপ কার্ভ। ফিলিপস কার্ভ কি? A.W. ফিলিপস নামের যে ইকোনমিক্স, তিনি এটা বলেছিলেন, ঠিক আছে। এটা মেইনলি কি দেখায়, এটা রিলেশনশিপ দেখায় ইনফ্লেশন আর আনএমপ্লয়মেন্টের মধ্যে। একটা জিনিস মনে রাখবে, ইনফ্লেশন আর আনএমপ্লয়েড, এটা হচ্ছে বিপরীত সম্পর্ক, ঠিক আছে, ব্যস্তানুপাত, মানে ইনফ্লেশন বাড়লে আনএমপ্লয়েড কমে, আনএমপ্লয়মেন্ট বাড়লে ইনফ্লেশন কমে, একটাকে বাড়াতে গেলে অন্যটা কমে যাবে, অন্যটাকে কমাতে গেলে আরেকটা বেড়ে যাবে, এরকম একটা বিষয়। এবার এটা কেন হচ্ছে, তো এটা তো আমি বললাম A.W. ফিলিপস বলেছিলেন। আচ্ছা, আর এটা দেখায় যে ওয়েজ, দেখো ভালো করে দেখবে, ওয়েজের সাথে এমপ্লয়মেন্টের খুব সম্পর্ক আছে, আনএমপ্লয়মেন্টের, আর ইনফ্লেশনেরও সম্পর্ক আছে। তো ওয়েজেস যখন বাড়ে, আনএমপ্লয়মেন্ট তখন বাড়ে, ওয়েজেস যখন কমে, আহ সরি, ওয়েজেস যখন বাড়ে,
আনএমপ্লয়মেন্ট তখন কমে। আর ওয়েজেস যখন কমে তখন আনএমপ্লয়মেন্ট বাড়ে। কিভাবে? একটা এক্সাম্পল দিচ্ছি। ওয়েজেস যখন বাড়িয়ে দেয় তখন প্রোডাকশন কস্ট বেড়ে যায়। প্রোডাকশন কস্ট যখন বেড়ে যায় তখন আবার ইনফ্লেশন বেড়ে যায়। আর ইনফ্লেশন বেড়ে যায় তখন আনএমপ্লয়মেন্ট কমে যায়। তাহলে ওয়েজেস বাড়লে আনএমপ্লয়মেন্ট আলটিমেটলি কমে যাচ্ছে। তাহলে এই তিনটার মধ্যে সম্পর্কটা বুঝতে পারলে? আবার ভালো করে রিভাইন্ড করে শোনো। বললাম ওয়েজেস যখন বাড়ছে তাহলে যে বিজনেসম্যানটার যে একটা ফ্যাক্টরি আছে, এবার ওখানে ওয়েজেস বেড়ে যাচ্ছে। ওয়েজেস বাড়লে তাকে জিনিসের দামও তো বাড়াতে হবে, নাহলে সে প্রফিট কামাবে কি করে? তো ওয়েজেস বাড়লে প্রোডাকশন কস্ট বাড়ছে। প্রোডাকশন কস্ট বাড়লে প্রাইস বাড়ছে, জিনিসপত্রের প্রাইস বাড়লে ইনফ্লেশন বাড়ছে। প্রাইস বাড়াটাকেই তো ইনফ্লেশন বলে। এবারে প্রাইস বাড়ছে বলে যেহেতু ইনফ্লেশন হচ্ছে, আর ইনফ্লেশন বাড়লে কি হয়? আনএমপ্লয়মেন্ট কমে যায়। এই হচ্ছে এটার সম্পর্ক। এটাকেই গুছিয়ে লিখতে হবে। আর এটাকেই আমি এখানে গুছিয়ে 5 মার্কসের মতো করে লিখেছি। আরো একবার কি বুঝিয়ে দেব? আমার মনে হয় আর একবার বুঝিয়ে দেওয়া দরকার। দেখো, ওয়েজেস, ঠিক আছে, ডাব্লু, ওয়েজেস যখন বাড়ছে, ঠিক আছে, তখন প্রোডাকশন বাড়ছে। প্রোডাকশন কস্ট ফ্যাক্টরি প্রোডাকশন কস্ট বাড়ছে, যখন প্রাইসও বাড়ছে। কি হচ্ছে? প্রাইসও বাড়ছে। এবারে প্রাইস বাড়ছে বলে কি হচ্ছে? ইনফ্লেশন ইনফ্লেশন ইনফ্লেশনও তখন বাড়ছে। কারণ আমরা যে দাম বেড়েই চলেছে, এটাকেই তো আমরা ইনফ্লেশন বলি। ইনফ্লেশন বাড়ছে ফলে কি হচ্ছে? আনএমপ্লয়মেন্ট, ও সরি, একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, ইনফ্লেশন বাড়ছে ফলে কি হচ্ছে? আনএমপ্লয়মেন্ট কম হয়ে যাচ্ছে। কারণ দেখো, যখন ইনফ্লেশন বাড়ছে তখন তো জিনিসপত্রের ডিমান্ড বাড়ছে, অথচ প্রাইস বেশি, অথচ সাপ্লাই দিতে পারছে না। সেক্ষেত্রে সাপ্লাই দেওয়ার জন্য আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট যারা আছে, বেকার যারা আছে, তাদেরকেও কাজে নেওয়া হচ্ছে, তারা কম টাকায়ও কাজ করতে রাজি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট কমে যাচ্ছে, বেকারত্ব কমে যাচ্ছে। তাহলে বুঝলে তো ইনফ্লেশনের ফলে আনএমপ্লয়মেন্ট কিভাবে এফেক্টিভ হচ্ছে? আশা করছি বুঝেছো। না বুঝে থাকলে কমেন্টে জানাও, আমি আবার কালকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? নাহলে আমাকে পার্সোনালি কল করে নেবে, যার কাছে নাম্বার আছে। আর নাহলে কমেন্টে জানাবে, আমি বুঝিয়ে দেবো, আবার একটা ভিডিও বানিয়ে দেবো, কোনো চাপ নেই। তবে এই ফিলিপস কার্ভটা ইম্পর্টেন্ট আছে, এটা একটু করে যেও, ঠিক আছে? চলো নেক্সট। এখানেই বলেছে এই ফিলিপকার্টস কিন্তু শর্ট রানে কাজ করে, লং টাইমের জন্য এই ফিলিপস কার্ভ কাজ করে না। ওকে, শর্ট রানের জন্য, ঠিক আছে? নেক্সট আর কিছুই নেই, চ্যাপ্টারটা এখানেই মেবি শেষ। চলো দেখি। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিও দেখার জন্য। এক্সাম তো আর 2 দিন পরেই, সবাই ভালো করে এক্সাম দিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে সেটাও জানিও, খারাপ লাগলে সেটাও জানিও। আমি নিজেকে ইমপ্রুভ করার, নিজের ভিডিওকে ইমপ্রুভ করার চেষ্টা করব যতভাবে সম্ভব, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।